হ্যালো, আমরা আজকেও পরমাণুর গঠন ক্লাস 11 নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কোয়ান্টাম সংখ্যা নিয়ে। তো এই ক্লাসে আমরা সেখান থেকে আলোচনা করব, তার পরবর্তী পোর্শন থেকে। তো আগের দিন আমরা কাজ দিয়েছিলাম n=3 হলে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো ভ্যালু কী হবে। সেটা আমি করছি একবার এবং তার কারেসপন্ডিং কিছু জিনিসপত্র বুঝিয়ে দেবো। দেখা যাক, ধরে নেওয়া যাক n=3। n=3 হলে এল এর মান কী হতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত। তাই এল এর মান হতে পারে 0, এল এর মান হতে পারে 1, এল এর মান হতে পারে কত? 2। যদি এল এর মান 0 হয় তার জন্য এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে 0। এল এর মান 1 হলে এম এর ভ্যালু কী হতে পারে? -1, 0, +1। আর এল এর ভ্যালু 2 হলে এম এর ভ্যালু কী হতে পারে? এম এর ভ্যালু হতে পারে -2, -1, 0, এম এর ভ্যালু 1 অ্যান্ড দেন এম এর ভ্যালু 2। এগুলো হতে পারে। প্রতিটা এম এর জন্য এস এর ভ্যালু কী হবে? +12, -12 করে। তো এর জন্য দুটো এস এর ভ্যালু, এস এর ভ্যালু এখানে +12 অ্যান্ড এখানে এস এর ভ্যালু -12। m-1 এর জন্য +12, -12। এখানে +12, -12 এস এর ভ্যালু কিন্তু এগুলো। হ্যাঁ, আমি এস আর লিখছি না, +12, -12। এখানেও এস এর ভ্যালু +12, -12। প্রতিটা এম এর জন্য তাই ভ্যালু হয়, +12, -12, দেন +12, -12, +12, -12। আর m² এর জন্য তাই +12 অ্যান্ড -12। দ্যাটস দ্য ভ্যালু। ওকে, এইবার কথা হচ্ছে যে এখানে কক্ষকগুলো একটা নাম আছে নির্দিষ্ট, সেই নামগুলো আমাদেরকে জানতে হবে। কী কী নাম? ধরো n= যখন 3 হচ্ছে তখন l = 0, l যদি 0 হয় তাহলে কী উপকক্ষ? এস উপকক্ষ। l = 1 হলে কী উপকক্ষ? টি উপকক্ষ। l = 2 হলে কী উপকক্ষ? ডি উপকক্ষ। ঠিক আছে, তাহলে আমরা এইটাকে কীভাবে লিখতে পারি এই কক্ষকগুলোকে? 3s, 3s। কারণ কি? 3টা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, আর s = কি? l = 0, দ্যাটস ওয়াই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই কক্ষকটা আমি কীভাবে লিখব? 3s। এখানে কক্ষগুলো কীভাবে লিখতে পারি? 3p। এখানে কক্ষগুলো কীভাবে লিখতে পারি? 3d। ওকে, বোঝা যাচ্ছে? আমরা এখানে কী পেলাম? 3s, 3p আর 3t, তাই তো? এবার মজার ব্যাপার দেখো, এস যে উপকক্ষরা রয়েছে, এই সুখে কটাই কক্ষক? দুটো কক্ষক না, এখানে দুটো ইলেকট্রন। কক্ষক কিন্তু একটা, m=0। দেখো, কক্ষক তো m=0, ভুলটা এখানে করে ছেলেমেয়ে। কটা কক্ষক? একটাই কক্ষক। এই একটা কক্ষকে দুটো ইলেকট্রন থাকে, প্রতিটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকে। প্রতিটা ইলেকট্রনে ঘূর্ণন বিপরীত দিকে হওয়ার জন্য একটাকে +12 আর একটাকে -12 দিয়ে চিহ্নিত করা হয়েছে। প্রতিটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকে, প্রতিটা কক্ষকে দুটো করে ইলেকট্রন থাকে। তাহলে এখানে l = 0 মানে এস উপকক্ষ, তার মানে এখানে কী হবে? 3s কক্ষক। কটা কক্ষক? একটাই কক্ষক। 3pতে কটা কক্ষক হয়? 3টে। দেখো, 3p বলে কথা নয়, p
পি উপকক্ষে 3টে কক্ষ হবে, এস উপকক্ষে একটাই কক্ষ হবে। দেখো এস উপকক্ষ মানে কি, এল ইকুয়াল টু 0, তার মানে এম ইকুয়াল টু 0ই হবে, মানে একটাই কক্ষ হবে। 3s না হলে যদি 4sও হতো তাহলেও কিন্তু একটাই কক্ষক হতো। সিপি যখন, তখন কটা কক্ষক? 3টে কক্ষক, 3টে কক্ষক। সিডিতে কটা কক্ষক? 1, 2, 3টে, 4টে, 5টা কক্ষক। কি বলতে চাইছি বুঝতে পেরেছো? 3sে কক্ষক কটা? 1টা। সিপিতে 3টে কক্ষক, 3D 5টা। সিএস সিপি 3 দিয়ে বলছি আমি, কিন্তু অ্যাকচুয়ালি এরকমভাবে বলা উচিত, এস উপকক্ষের কক্ষক হয় 1টা, পি উপকক্ষের কক্ষক হয় 3টে এবং ডি উপকক্ষের কক্ষক হয় 5টা। ওকে, বুঝতে পেরেছি? ঠিক আছে, এইবার দেখো প্রতিটা কক্ষকে সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকতে পারে বলেছি? 2টো করে থাকতে পারে। দেখো এম ইকুয়াল টু 0 এই কক্ষকটা 2টো ইলেকট্রন, এম ইকুয়াল টু -1 2টো ইলেকট্রন, এম ইকুয়াল টু 0 2টো ইলেকট্রন। কেন? সর্বে 2টো করে ইলেকট্রন থাকতে পারে, আর 2টো ইলেকট্রনের ঘূর্ণন বিপরীত দিকে হওয়ার জন্য এটাকে প্লাস হাফ একটাকে মাইনাস হাফ দেওয়া হচ্ছে। বহুবার বলেছে কথা। এবার একটা মজার ব্যাপার দেখো, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে একটা উপকক্ষে সর্বাধিক কটা করে ইলেকট্রন থাকতে পারে। এসে 2টো, পি এ 6টা, দিয়ে 10টা, এফ এ 14টা বলে দিয়েছিলাম। লক্ষ্য করে দেখো এই এস উপকক্ষ এখানে কক্ষক একটা, সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারছে? দুটোই ইলেকট্রন থাকতে পারছে। এল ইকুয়াল টু 1 পি উপকক্ষ, পিতে পি উপকক্ষে কটা কক্ষক আছে? 3টে কক্ষক, সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 3টে কক্ষক মানে প্রতি 2টো করে 6টা। 3Dর ক্ষেত্রে এল ইকুয়াল টু 2 মানে ডি উপকক্ষ, কটা কক্ষক? 5টা কক্ষক, কটা ইলেকট্রন থাকতে পারে প্রতিটা কক্ষে 2টো করে? 10টা। আমি যা বলেছিলাম মিলে যাচ্ছে? এসে 2টো থাকতে পারে সর্বাধিক, পি এ 6টা আর ডি এ 10টা। আর যদি এফ যদি করা হয়, এফ এরও 14টা, মানে একটা এফ উপকক্ষে 7টা কক্ষক থাকবে, 14টা ইলেকট্রন থাকতে পারে সর্বাধিক। ঠিক আছে, এবার হিসাব করে দেখো, 2টো ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন, মোট কটা ইলেকট্রন হচ্ছে? 18টা ইলেকট্রন। সর্বাধিক 3 নম্বর কক্ষপথে 18টে ইলেকট্রন থাকতে পারে। এই 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 18টা। সেটাই আমরা ছোটোবেলায় 2n² সূত্র দিয়ে পড়েছি। 2n², কী পড়েছি মনে করে দেখো? 2n² মানে 2 × 3^2, দ্যাট মিনস 18। দেখো সে 18টা ইলেকট্রন কীভাবে অবস্থান করছে সেটা আমরা জেনে গেলাম। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আমরা চলে আসব নোট বা নোডাল প্লেন যাই বলো সেখানে। দেখো নোটস বা নোডাল প্লেন বলার জন্য অনেক রকম তত্ত্ব আছে, ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের কোয়েশ্চেন যেমন ধরনের হয় তার করেসপন্ডিং আমি একটা ছোটো থিওরি বা ট্রিক্স বলে দিচ্ছি মনে রাখার জন্য। নাম্বার অফ নোটস বা পর্ব n - l - 1 এই সূত্র বসালে হয়ে যাবে। ঠিক আছে, আর নাম্বার অফ নোডাল প্লেন কত হবে? নোডাল প্লেন সেটা এল এর যা মান সেটাই হবে নাম্বার অফ নোডাল প্লেন। এখন তোমাদের প্রশ্ন উঠতে পারে, নোটস বা নোডাল প্লেন বলতে কি বোঝায়? নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো ঘুরছে পুরো পার্টিকুলার কোনো একটা পথে বা বিন্দুতে, যেখানে ইলেকট্রনের ঘনত্ব সব থেকে কম থাকে বা কম ঘনত্বযুক্ত ইলেকট্রন বা কম ঘনত্ব বিশিষ্ট অঞ্চল, সেই বিন্দুকে বা সেই স্থানকে আমরা নোড বলতে পারি বা পর্ব বলতে পারি এক কথায়। ঠিক আছে, সেখান থেকে আমরা এই নোটস বা নোডাল প্লেন বের করতে পারি। কিভাবে বের করব? পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে? ধরো তোমাকে বলা আছে 2p কক্ষক, 2p একটা কক্ষক। ঠিক আছে, এই 2p কক্ষকের নোটস বের করতে হবে। কী হবে? n - l - 1 এইভাবে বের করবো নোটস। ঠিক আছে, কী হবে দেখা যাক। n এর মান কত? এখানে 2, 2pর জন্য n এর মান কত? 2, l এর মান কত?
বলো 1, এল 0 হলে তো এস, এল 1 হলে পি, এটা কত হবে 2 মাইনাস 1 মাইনাস 1, কত হচ্ছে 0। ক্লিয়ার? যদি তুমি নোডাল প্লেন বের করতে চাও, নোডাল প্লেন বের করতে চাও, তাহলে কত হবে এল এর মানটাই, এল এর মান এখানে কত 1, নোডাল প্লেন কত হবে সেই 1। অন্য একটা এক্সাম্পল দিই, ধরো 3D নিলাম, 3D, ঠিক আছে, তাহলে কত হবে 3D না 3S নিই, সুবিধা হবে 3S নিই। এল এর মান কত এখানে 3, এল এর মান কত 0, তাহলে নোটস কত হবে, নোটস হবে n মাইনাস এল মাইনাস 1, এটা সূত্র মনে রাখতে হবে, 3 মাইনাস 0 মাইনাস 1, দ্যাটস ওয়াই 2, নোটস হচ্ছে দুটো। নোডাল প্লেন কত, নোডাল প্লেন হবে 0, এল এর মান 0, তাই কনসেপ্ট ক্লিয়ার? নোটস বা নোডাল প্লেন কীভাবে ক্যালকুলেট করবো বুঝতে পেরেছি আমরা। ওকে, এইবার একটা কথা আমি বলি, এখান থেকে একটা কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন এর সাপেক্ষে, আর এর সাপেক্ষে মানে ব্যাসার্ধের সাপেক্ষে লেখচিত্র অঙ্কন করতে হবে, আর ডিএফ ভার্সেস আর কীরকম হয় দেখে নাও। ধরে নাও আমাকে বলা হচ্ছে 2Pর ক্ষেত্রে 2P, ঠিক আছে, সহজ ব্যাপার, ভালো করে বোঝো। এই বরাবর আমি কি নিলাম আর ডিএফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন আর ডিএফ, ঠিক আছে, এই বরাবর ব্যাসার্ধ আর। 2Pর ক্ষেত্রে বলছি, এখানে নোটস বের করতে হবে আগে, নোটস কত 0, কোনো নোটস নেই, অর্থাৎ লেখচিত্র কেমন হবে এরকম, এবার চলতে থাকবে। ইলেকট্রন ম্যাক্সিমাম এখানে থাকতে পারে এই পয়েন্টে। আচ্ছা, এখানে প্রথম কথা বলতে হয় আরডিএফ জিনিসটা কি, তুমি তো আরডিএল জিনিসটাই জানো না। আচ্ছা, তো প্রথমে আরডিএফ জিনিসটা বলতে গেলে ধরে নাও এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, এখানে একটা নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর কক্ষপথ রয়েছে, আর কক্ষপথ, আরতম দূরত্বে একটা কক্ষপথ রয়েছে, আবার আর প্লাস ডিআর দূরত্বে আর একটা কক্ষপথ রয়েছে, আর প্লাস ডিআর, এটা হচ্ছে আর কক্ষপথ, আরতম দূরত্বে একটা কক্ষপথ রয়েছে, আর আর প্লাস ডিআরতম দূরত্বে একটা কক্ষপথ রয়েছে। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কি ডিআরতম দূরত্ব, ডিআর দূরত্ব। এই যে গোলীয় অংশ আর 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 প্লাস ডিআর, এই দুটো কক্ষপথের মধ্যবর্তী যেই গোলীয় অংশ, ঠিক আছে, এর মধ্যে যে ইলেকট্রনের সম্ভাব্য থাকার মান বা সম্ভাব্য কতগুলো ইলেকট্রন বা সম্ভাব্য ইলেকট্রন থাকার পরিমাণ, ইলেকট্রন থাকার সম্ভাব্যতম মান, ঠিক আছে, ইলেকট্রন থাকার সম্ভাব্যতম মানকে আমরা কীভাবে বলতে পারি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা ওরীয় অপেক্ষক, এটা অপেক্ষক, ঠিক আছে, এই হিসাবে চিহ্নিত করতে পারি। এই মধ্যবর্তী অংশে ডিআরতম অংশে ইলেকট্রনের থাকার সম্ভাব্যতম মানকে আমরা আরডিএফ বলে সূচনা করছি। এই আরডিএফ এর সাপেক্ষে আরতম দূরত্বে একটা লেখচিত্র অঙ্কন করলে আমরা কী পাবো, এইরকম 2P কক্ষকের জন্য এইরকম লেখচিত্র পাবো, কারণ এখানে কোনো নোটস নেই। এবার যদি বলি যে নোটস আছে এমন কিছু, যেমন 3S ধরি, 3S তো নোটস রয়েছে, তাহলে এখানে কি সম্ভাব্যতম ইলেকট্রন থাকা, সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব, একদম এই পিকটা 3S এর ক্ষেত্রে কেমন হবে, আর ডিএফ রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এর সাপেক্ষে ক্যালকুলেট করা হচ্ছে, কটা নোটস দুটো, দেখো এই টাচ করলো, এই একটা টাচ করলো, কটা হলো দুটো হয়ে গেল, যতগুলো নোট হবে ততগুলো এই পয়েন্টকে টাচ করবে, ঠিক আছে, এই চলে যাচ্ছে, এটা হচ্ছে 3S এর জন্য, অর্থাৎ এই যে পিকটা সবচেয়ে বেশি উঁচু উঠেছে, এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব, সর্বোচ্চ ইলেকট্রন ঘনত্ব। তা আমরা যে কোনো কক্ষক দিক না কেন, আমাদের যে কোনো কক্ষক দিক না কেন, আমরা নোটস বের করে নিশ্চয়ই করতে পারবো,
এর মধ্যে কঠিনের কিচ্ছু নেই, আছে কি? নিশ্চয়ই নয়। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, সরি, এবার তোমাদের কোয়েশ্চেন আসে অনেক সময়, ধরো কোয়েশ্চেন আসলো 3F, 3F এই কক্ষকটার অস্তিত্ব নেই কেন? 4F এর অস্তিত্ব আছে, 4F কক্ষকের অস্তিত্ব আছে, কিন্তু 3F কক্ষকের অস্তিত্ব নেই কেন? দেখো, এন এর মান এখানে মুখ্য কণার সঙ্গে কত? 3, এন এর মান 3, তাই এন এর মান যদি 3 হয় তাহলে এর সাপেক্ষে এল এর মান কী হতে পারে? 0, 1 আর 2, 3 তো কখনোই হতে পারে না। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এক্ষেত্রে 4F কত হতে পারে? এন এর মান যদি 4 হয়, এল এর মান হতে পারে 0, 1, 2, 3, ঠিক আছে? এল এর মান যদি 0 হয় তাহলে এস হতে উপকক্ষ এস, এ 1 হলে পি, 2 হলে ডি, মানে এখানে এন এর মান যখন 3 হচ্ছে তখন 3S, 3P আর 3D এই 3টে কক্ষক পাচ্ছি। কখনোই এন এর মান 3 হলে এল এর মান কখনোই 3 হতে পারে না, এন এর মান 3 হলে এল এর মান কখনোই 3 হতে পারে না, ওই জন্য 3F কক্ষকের অস্তিত্ব নেই। ঠিক আছে? যদি এন এর মান 4 হয় তাহলে এল এর মান কী হতে পারে? 0, 1, 2, 3, ঠিক আছে? অর্থাৎ এখানে 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, মানে 4S, 4P, 4D, 4F সব কটাই থাকতে পারে, কক্ষগুলো সব থাকতে পারে। ওই জন্য বলা হয় 4F এর অস্তিত্ব আছে, 3F এর অস্তিত্ব নেই। এরকম ধরনের কোয়েশ্চেন দিতে পারে। ঠিক আছে, আশা করি পারা যাবে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হুন্ডের সূত্র। ঠিক আছে, হুন্ডের সূত্র। বলা হয় কোনো একটি উপকক্ষে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রন একটি করে প্রথমে প্রবেশ করবে। আবার বলছি, কোনো একটি উপকক্ষে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রন একটি করে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। ঠিক আছে, সমশক্তি সম্পন্ন কক্ষগুলিতে ইলেকট্রন একটি করে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন কী হবে? একই দিকে হবে। ধরে নাও এই 2S কক্ষক রয়েছে, 2S কক্ষক, ঠিক আছে? তারপরে 2P কক্ষক, আমি 3S হচ্ছি, 3Dও নিতে পারবো, 3P কক্ষক আর 3D কক্ষক, 1, 2, 3, 4, 3D। দেখো, এস উপকক্ষের জন্য একটাই কক্ষক হয়, একটাই কক্ষক। এস এর মান যদি 0 হয়, এল এর মান যদি 0 হয় তাহলে এস, সেক্ষেত্রে এম এর ভ্যালু 0 হবে, একটাই কক্ষক পাচ্ছি। 3P, পি এর জন্য কী হবে? 3টে কক্ষক পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ডি এর জন্য আমরা 5টা কক্ষক পাচ্ছি, কারণ এখানে এল এর ভ্যালু 2, এই জন্য 5টা কক্ষক পাচ্ছি। তো যখন ইলেকট্রন ভর্তি হবে তখন এস এর সমশক্তি সম্পন্ন কক্ষক কি? একটাই তো কক্ষক, এইটাই এক প্রকার শক্তি, সমশক্তি সম্পন্ন একটাই কক্ষক। এখানে একটা ইলেকট্রন প্রথমে প্রবেশ করলো, তারপর আর একটা ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? এখানেই প্রবেশ করবে, কিন্তু তার ঘূর্ণন কী হবে? বিপরীত দিকে। এইটা একরকম ঘূর্ণনকে বোঝাচ্ছে, এটা একটা ইলেকট্রন। দেখো, এই একটা ইলেকট্রন, এই ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয়, এই জাতীয় ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ইলেকট্রনকে আমরা এইরকমভাবে বোঝানোর চেষ্টা করছি। কী বললাম, বোঝা গেছে? তাহলে প্রথমে একটা ইলেকট্রন প্রবেশ করলো, তারপর আবার একটা ইলেকট্রন প্রবেশ করবে, সেটা কোথায়? বিপরীত দিকে। ঠিক আছে, 3Pর ক্ষেত্রে যদি হয়, প্রথমে একটা ইলেকট্রন প্রবেশ করলো, তারপর আবার ইলেকট্রন এখানে প্রবেশ করবে না, কারণ সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। এই 3টে তো একই কক্ষকের, মানে একই রকম কক্ষকের শক্তি তো সেম, কারণ একই পি উপকক্ষেরই 3টে কক্ষক, এটা তো পি উপকক্ষের 3টে কক্ষক,
অর্থাৎ এদের তিনটেরই শক্তি সেম, তাই সমশক্তি সম্পন্ন কক্ষগুলিতে প্রথমে একটি করে ইলেকট্রন প্রবেশ করবে, এই যে একটি করে ইলেকট্রন প্রবেশ করলো, এবং তাদের ঘূর্ণন কী হবে, একই দিকে হবে। যদি ক্লকওয়াইজ হয় ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘূর্ণন একই দিকে হবে। এবং তারপর যদি ইলেকট্রন এক্সেস থাকে তখন সেটা কী করবে, এইভাবে প্রবেশ করবে। ঠিক আছে, ডি উভকের ক্ষেত্রে তাই বলা যায়। দেখো প্রথমে একটা ইলেকট্রন এরকমভাবে প্রবেশ করছে, এই 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 এগুলো ডি উপকক্ষে এর ক্ষেত্রে এই পাঁচটা কক্ষক হচ্ছে সমশক্তি সম্পন্ন, তাই একটা করে ইলেকট্রন প্রবেশ করলো সর্বপ্রথমে, তারপরে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। বোঝা গেছে? ধরে নেওয়া যাক পি উপকক্ষের দুটি ইলেকট্রন রয়েছে, ধরে নিলাম পি উপকক্ষে সর্বাধিক ছটা থাকতে পারে, কিন্তু আছে হলো দুটো বা চারটে ইলেকট্রন রয়েছে, ধরুন চারটে রয়েছে, ধরে নাও চারটে ইলেকট্রন রয়েছে, পি উপকক্ষে চারটে ইলেকট্রন রয়েছে, এই যে পি উপকক্ষ, ঠিক আছে, চারটে ইলেকট্রন, টু পি রয়েছে, টু পি কক্ষ, চারটে ইলেকট্রন রয়েছে, এই তিনটেই হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষা। প্রথমে কী করবে, ইলেকট্রনগুলো একটা করে ভর্তি হবে, 1 2 3, একটা করে ভর্তি হবে। তারপরে এখনও কি একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে, চারটে বলেছি, টু পি কক্ষকে আমি ধরলাম 2p4, এই উপরে 4 দেওয়া মানে ইলেকট্রনকে বোঝাচ্ছে। 2p উপরে যদি 4 লেখা হয়, উপরে যে সংখ্যা লেখা হয় সেটাকে ইলেকট্রনের সংখ্যা বোঝায়, ঠিক আছে? তাহলে সর্বাধিক কিন্তু থাকতে পারে, সর্বাধিক 6টি ইলেকট্রন, কিন্তু আছে কটা, 4টে ইলেকট্রন। তো প্রথমে একটা করে ইলেকট্রন তুমি প্রবেশ করালে, তাদের ঘূর্ণন একই দিকে হবে, এবং এখানে একটা ইলেকট্রন এক্সট্রা রয়েছে, তার ঘূর্ণন কী হবে, এখানে এই বিপরীত দিকে। যদি আরও থাকতো তাহলে এখানে একটা প্রবেশ করতো, এখানে প্রবেশ করতো, তাদের ঘূর্ণন এক বিপরীত দিকে হতো, ঠিক আছে? হুন্ডের সূত্র আমি আরেকবার বলছি, ক্লিয়ার করে নাও। কোনো একটি উপকক্ষের সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রন কী হবে, প্রথমে একটি করে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে, কোনো একটি উপকক্ষের সমশক্তি সম্পন্ন কক্ষকগুলিতে ইলেকট্রন একটি করে প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন একই দিকে হবে। এটি হচ্ছে হুন্ডের সূত্র। ওকে, এরপর আমরা কি বলবো, পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি। পাউলির অপবর্জন নীতি কী বলেছে, সবার প্রথমে এটা আমাদের জানতে হবে। পাউলির অপবর্জন নীতি আমাদেরকে বলেছে যে কোনো একটি পরমাণু, যে কোনো দুটি ইলেকট্রন, ঠিক আছে, কোনো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না, ঠিক আছে? 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। তাহলে আমরা করে দেখাই যে পাউলির অপবর্জন নীতিটা কীরকমভাবে অ্যাপ্লিকেবল। ধরে নেওয়া যাক 1s2 রয়েছে, ঠিক আছে, 1s2 এটা রয়েছে। যদি 1s2 থাকে তাহলে কী হবে, আমি বলেছি এই যে 1s কক্ষকে দুটো ইলেকট্রন রয়েছে, এই আমি বলেছি পাউলির অপবর্জন নীতি অনুযায়ী এই দুটো ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না, তাই তো বলেছি। দেখা যাক এন এর মান এখানে কত, 1, এন এর মান 1 হলে এল এর মান কী হবে, 0, তাই তো? এল এর মান যদি 0 হয়, এম এর ভ্যালু কী হবে, 0, অর্থাৎ এস এর ভ্যালু কী হবে, +1/2, আর একটা এস এর ভ্যালু -1/2, তাই তো? বা এরকমভাবেও লিখতে পারি, এটা হচ্ছে 1s কক্ষক, যার দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, তাই তো? তাহলে আমি যদি প্রথম ইলেকট্রনটার এই প্রথম যে ইলেকট্রনটা তার 4টে কোয়ান্টাম সংখ্যা দেখি, কী হবে, এন এর মান 1, এল এর মান 0, এম এর ভ্যালু 0 এবং এস এর ভ্যালু +1/2,
ঠিক আছে, যদি অপর ইলেকট্রনটার দিকে তাকাই তাহলে এই কোয়ান্টাম সংখ্যা কী হচ্ছে, এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0 এবং এস এর ভ্যালু -12। তিনটে কোয়ান্টাম সংখ্যা দেখো, এন, এল আর এম, এই তিনটে কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও এস বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না, কখনোই সমান হতে পারে না। বোঝা গেছে? অর্থাৎ আমি বলতেই পারি যে কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। এন, এল, এম মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা এবং চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও কখনোই ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যার মান সমান হবে না। একটা ইলেকট্রনের ভ্যালু যদি +12 হয়, অপরটা অবশ্যই -12 হবে। কী বললাম বুঝতে পেরেছো? আর যদি তুমি 1s 2s নিয়ে নাও, কোনো একটা পরমাণুতে সবসময় 1s একই কক্ষক কেন নেবো? অন্য কোনো কক্ষক নাও, অন্য কোনো কক্ষক নিতে, আরে অন্য কোনো কক্ষক নিয়ে তো এন এর মানই পাল্টে যাচ্ছে। এন এর মান কেন বলছি, এল এর মান পাল্টে যাচ্ছে, এন এর মান সেম থাকছে। ধর 2s আর 2p নিলে, 2s আর 2p নিয়েছো, ঠিক আছে, 2s আর 2p ক্ষেত্রে কী বলতে পারি, দুটোর ক্ষেত্রে এন এর মান 2, এটা 2s এর ক্ষেত্রে এল এর মান 0 আর পি এর ক্ষেত্রে এল এর মান 1, ওখানেই তো পাল্টে যাচ্ছে। কী বলে বুঝতে পেরেছো? কখনোই সমান হবে না, কখনোই কোনো পরমাণুর দুটো ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার ভ্যালু সমান হবে না। হতে পারতো এখানেই, যেখানে এল, এল, এম সমান, কিন্তু এস এর মান আলাদা হওয়ার জন্য পাল্টে যাচ্ছে। ক্লিয়ার? পাওয়ার অপরচুনিটি বোঝা গেছে? কোনো পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হয় না। ক্লিয়ার? এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আউটবাউ তত্ত্ব। আউটবাউ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করছি। আউটবাউ তত্ত্বটা কী বলা হয়েছে না, ইলেকট্রন ক্রমশ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। শক্তি স্তর বলতে কী বোঝানো হচ্ছে বলতো? কক্ষককে বোঝানো হচ্ছে। 1 নম্বর হচ্ছে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়। শক্তি স্তর বলতে কি বোঝানো হয়েছে? কক্ষককে বোঝানো হয়েছে, কক্ষক। ঠিক আছে, তাহলে এই শক্তি স্তরের ক্রমটা কেমন হবে? শক্তি স্তরের ক্রম প্রথমে 1s, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s, তারপরে 3p, 4s, 3d, 4p, এরকম চলতে থাকে। এখন মনে হতে পারে কেন এরকম কেন হয়, শক্তি স্তরে এরকম নিয়ম কেন? এরা n প্লাস এল এর ভ্যালুর উপর, n প্লাস এল এর মানের উপর শক্তি স্তর নির্ভরশীল। n প্লাস এল এর মানের উপর শক্তি স্তর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে, ধরে নাও 2p আর 3s নিয়ে, 2p আর 3s, n এর ভ্যালু কত 2p এর ক্ষেত্রে? 2, এল এর ভ্যালু কত? 1। ঠিক আছে, n এর ভ্যালু কত? 3, এল এর ভ্যালু কত? 0। ঠিক আছে, তাহলে n প্লাস এল করলে কত আসে? 2 প্লাস 1 মানে 3। এখানে n প্লাস এল করলে কত আসে? 3 প্লাস 0 মানে 3। দুটো তো n প্লাস এল এর ভ্যালু সেম, তাহলে 2pটা আগে কেন দেওয়া হচ্ছে 3s এর আগে? না, যখন দুটি কক্ষকের শক্তি সমান হবে
তখন যে কক্ষকের n এর মান কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেমন তোমাদের মনে হতে পারে, দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে 1s সবচেয়ে কম শক্তি স্তর, n প্লাস এর ভ্যালু সব থেকে কম, ওখানে আগে যাচ্ছে ইলেকট্রন, তারপর 2s এ যাচ্ছে, তারপর 2p তে যাচ্ছে, তারপর 3s, 3p। তো 3d তে না গিয়ে 4s এ কেন যাচ্ছে? এটা 3d হলে আগে হলে হয়তো সুবিধা হতো, দেখতে ভালো লাগতো। তা না, 4s এ আগে যাচ্ছে, 3d তে পরে যাচ্ছে কেন? তাহলে 4s এর ক্ষেত্রে হিসাব করে দেখো n এর মান কত, 4, l এর ভ্যালু কত, 0। এক্ষেত্রে হিসাব করে দেখো n এর ভ্যালু 3, l এর ভ্যালু 2। তো n প্লাস l করে দেখো, n প্লাস l করে দেখো, 4 প্লাস 0 মানে 4। এখানে n প্লাস l করে দেখো, 3 প্লাস 2 5। কোনটায় কম? 4s এ কম। এই জন্য 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করছে, তারপর 3d তে প্রবেশ করছে। কারণ 3d n প্লাস l এর ভ্যালু বেশি, অর্থাৎ 3d তে শক্তি বেশি। ঠিক আছে, বোঝা গেছে? ইলেকট্রনগুলো সবসময় নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। ওকে, এটাকে মনে রাখার জন্য ট্রিক্স বলা হয়েছে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, 5s, 5p, এরকম আমি লিখছি না। প্রথমে এইভাবে দেওয়া হয় 1s। দেখো প্রথমে তীরচিহ্ন কাকে খাচ্ছে? 1sকে। প্রথমে 1s ইলেকট্রন ঢুকবে, তারপর তীরচিহ্ন দিলে 2s, তারপর 2p 3s, 2p 3s, তারপর 3p 4s, 3p, তারপরে 4s, তারপর 3d 4p 5s, 3d 4p 5s, এরকমভাবে ইলেকট্রন চলতে থাকবে। আমি জাস্ট করে দেখালাম কীভাবে মনে রাখে, কিন্তু তোমাদের কিন্তু মুখস্থই করতে হবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পেরেছো? আববাও তত্ত্বে 1 নম্বর তত্ত্ব এটা ছিল যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, আর শক্তি স্তরের ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? n প্লাস l এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। যার n প্লাস l এর ভ্যালু বেশি তার শক্তি বেশি, যার n প্লাস l এর ভ্যালু কম তার শক্তি কম। আর যখন দুটো কক্ষকে n প্লাস l এর ভ্যালুটা সেম হচ্ছে, তখন যে কক্ষকে n এর ভ্যালু কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। বোঝা গেছে কি বলেছি? আর দুটো তত্ত্ব আছে, সেটা কি? 1 নম্বর হচ্ছে এই আউব্বাও তত্ত্ব অনুযায়ী বলেছে ইলেকট্রন অবশ্যই পাউলি অপবর্জন নীতি মেনটেন করবে, আর 3 নম্বর হচ্ছে ইলেকট্রন অবশ্যই হুন্ডের সূত্র মেনটেন করবে। ঠিক আছে, এই হচ্ছে আউব্বাও থিওরির কনসেপ্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এবার আমরা যেটা শিখব লাস্ট, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। কীভাবে ইলেকট্রন বিন্যাস করা হয় সেটা শিখব। সহজ ব্যাপার। ঠিক আছে, ধরে নাও আমরা তো এখন ওই 2, 4, 6 এরকমভাবে করবো না। ধরে নাও অক্সিজেন রয়েছে, অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 8। অক্সিজেনের পরমাণুর ক্রমাঙ্ক কত? 8। ইলেকট্রন কীভাবে ঢুকবে? 1s, তারপর 2s এ ঢুকবে, তারপর 2p তে ঢুকবে, তারপর 3s এ ঢুকবে, তারপরে এরকমভাবে ঢুকতে থাকবে। তো অক্সিজেনে যেহেতু 8, তাহলে প্রথমে কটা 1s এ সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? কারণ এস উপকক্ষে কটা ইলেকট্রন ধরে? সর্বাধিক 2টো, 1s 2। আবার 2s, এস উপকক্ষ সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো, 2। 2pতে পি উপকক্ষ সর্বাধিক কটা থাকতে পারে? 6টা। কিন্তু কতটা ঢুকবে? মোট তো 8টা ইলেকট্রন রয়েছে, 2, 2, 4, আর 4টে বাকি আছে, 2p4। অক্সিজেনে ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p4। ক্লিয়ার? বোঝা গেছে? বড় সড়ো নিয়ে এবার ধরো ক্যালসিয়াম 20, তাই তো? 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d লিখলাম। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? 20টা। তো 1s কত?
2, কারণ এসে দুটো থাকতে পারে সর্বাধিক, তারপরে এসে 2, পিতে 6টা, এসে 2, এপিতে 6টা, 4 এসে কটা হয়ে গেছে দেখো, 2 2 4, 6 4 10, 10 2 12, 12 6 18, আর দুটোই বাকি আছে 4s। 4s হয়ে গেছে, থ্রিতে ঢুকলো না কিন্তু 4s। ইলেকট্রন বিন্যাস হবে এইটাই। থ্রিটি লেখার দরকার নেই, কারণ থ্রিতে ইলেকট্রন নেই, লেখার দরকারও নেই, আমি তো বোঝানোর জন্য লিখছি। বোঝা গেছে? ঢুকেছে মাথায়? ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিনিয়াম, স্ক্যান্ডিনিয়াম কত আছে? 21, 21 কত হবে? 1s2, 2s2, মানে প্রথমে লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে 1s 2s করে লিখে নাও, 1s 2s 2p 3s 3p 4s 3d লিখে নাও। 2 2 4, তারপর 6, তারপর 2, তারপরে 6, তারপরে 2, হিসাব করে দেখো 20টা হয়ে গেছে। দেখো হিসাব করে দেখো 20টা হয়ে গেছে। আর কটা ইলেকট্রন বাকি আছে? একটা। থ্রিডিতেও একটা ইলেকট্রন, 3d1। এবার এটাকে একটু সাজুগুজু করিয়ে নাও, কারণ কি, 4 সাথে আউটার মোস্ট শেল, 3টা 4 আগে অবস্থান করছে, কিন্তু ইলেকট্রন ঢুকছে 4 আগে, কারণ শক্তি কম 4 এই জন্য ইলেকট্রনটা 4 আগে ঢুকছে, কিন্তু 4 তো বাইরের কক্ষপথ, এই 4টাকে আমি বাইরেই দেবো পরের লাইনে। পরের একটা লাইন করবে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d1, 4s2। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস ক্যাডেনিয়াম। দুটো ব্যতিক্রম থাকছে, দুটো ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম দুটো কী কী? একটা হচ্ছে ক্রোমিয়াম, একটা হচ্ছে কপার। ক্রোমিয়ামে কত? 24, এটা হচ্ছে ব্যতিক্রম, মনে রেখো। এই ব্যতিক্রমের প্রসঙ্গ উঠলো বলে একটা কথা বলি, যখন কোনো কক্ষক অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকে, তখন সেটি স্থায়িত্ব পায়। যখন কোনো কক্ষক অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ হয়, তখন সেটি স্থায়িত্ব পায় বা স্থায়িত্ব লাভ করে। ক্রোমিয়ামে কত বললাম? 24। ঠিক আছে, যদি ক্রোমিয়ামে 24 হয়, তাহলে কী হবে? ভালো করে মাথায় রাখো। 1s 2s 2p 3s 3p 4s 3d, প্রথমে দুটো, তারপর দুটো 4টে, তারপর 6 10টা 12টা 18টা 20, তারপর 4। এখন দেখো 4s2 3d4। এখন ভালো করে দেখো, 4s দুটো ইলেকট্রন আছে, মানে 4s কক্ষকটি সম্পূর্ণ পূর্ণ, কিন্তু 3d কক্ষকটা একটা ইলেকট্রন কম থাকার জন্য অর্ধপূর্ণ হতে পারেনি। দ্যাটস দ্য স্পেশাল কেস। সেখানে কী করতে পারে? 4s একটা ইলেকট্রন 3dকে দিয়ে দিতে পারে। 4s যদি একটা ইলেকট্রন 3dকে দিয়ে দেয়, তাহলে 4s দুটো থেকে কটা হয়ে যাবে? একটা হয়ে যাবে, 4s1 এবং 3d5। তাহলে 4sটাও অর্ধপূর্ণ, 3টাও অর্ধপূর্ণ। কারণ 3তে 10টা থাকতে পারে, সেখানে 5টা হয়ে যাচ্ছে, অর্ধপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ কী হবে এখানে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d5। আবার একটু সাজুগুজু করে নিচ্ছি, কারণ আউটার মোস্ট শেলটাকে আউটার মোস্টেই দেবো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, 4s1। ওকে, বোঝা গেছে? এবার যদি আমরা কপারের ক্ষেত্রে দেখি, কপারের ক্ষেত্রে কপারের অ্যাটমিক নাম্বার কত? 29। তোমাদের বলে রাখা ভালো, তোমরা আগে হয়তো ক্যালসিয়াম পর্যন্ত অনেকে মুখস্থ করেছো, 1 থেকে ক্যালসিয়াম পর্যন্ত, মানে 20 পর্যন্ত। এবার তা করলে চলবে না, একেবারে জিঙ্ক পর্যন্ত, মানে 30 পর্যন্ত এলিমেন্ট মুখস্থ রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, দেখা যাক 29-এ কী হয়। 1s 2s 2p 3s 3p
4s 3d। ঠিক আছে, ইলেকট্রন বসাবো, প্রথমে দুটো, তারপরে দুটো, তারপরে ছটা, তারপরে আবার দুটো, আবার ছটা, আবার দুটো, এখানে 9টা। দেখো হিসাব করে দেখো 29টা হচ্ছে। এইবার দেখো যদি 4s থেকে একটা ইলেকট্রন 3d তো 9, দ্যাটস দ্য আনস্টেবল। যদি 4s থেকে একটা ইলেকট্রন 3d চলে যায় তাহলে 3d 10 হয়ে যাবে, দ্যাটস দ্য স্টেবল, সম্পূর্ণ পূর্ণ। আর 4sটা অর্ধপূর্ণ হয়ে যাচ্ছে, দ্যাটস দ্য স্পেশাল কেস, ক্রোমিয়ামের মতো। সেখানে কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10। আবার সাজিয়ে নিচ্ছি, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। ক্লিয়ার? যদি আয়নে ভাঙতাম, যদি আয়ন চাইতাম, আয়নসের ক্ষেত্রে ধরো স্ক্যান্ডিনিয়াম Sc+ রয়েছে, মনের সুখে এইরকম হিসাব করতে যেও না কখনোই যে স্ক্যান্ডিনিয়ামে 21টা ইলেকট্রন রয়েছে, তাহলে একটা ইলেকট্রন কম, তার মানে 20টা ইলেকট্রন, এবার হিসাব করে দেখি 20টা ইলেকট্রন হলে কী হবে, এটা ক্যালসিয়ামের মতো গঠন হয়ে যাবে, এটা নয় কিন্তু। ঠিক আছে, প্রথমে কী কাজ করতে হবে, স্ক্যান্ডিনিয়াম প্লাস যদি আয়ন যদি চায়, সেটা ক্যাটায়ন চাক বা অ্যানায়ন চাক একই রকম নিয়ম, কিন্তু প্রথমে স্ক্যান্ডিনিয়ামে করতে হবে। স্ক্যান্ডিনিয়ামে ইলেকট্রন বিন্যাস করে ফেলো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1। এবার গুছিয়ে নাও, 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। এইবার আমরা এটা স্ক্যান্ডিনিয়াম করে ফেলেছি, এইবার আমরা স্ক্যান্ডিনিয়াম প্লাস করব, কারণ একটা ইলেকট্রন বের করব। এই যখন একটা ইলেকট্রন বের হবে তখন কি সেটা আউটার মোস্ট শেড, মানে একদম সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বেরোবে। কী বললাম বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে কিন্তু 4s থেকে বেরোবে, সর্ববহিস্থ কক্ষপথ কি 4s। আর এই ঢুকবে 4sের আগে, 3dটা পরে ঢুকবে, কারণ শক্তির জন্য। কিন্তু ইলেকট্রন যখন বেরোবে তখন অবশ্যই সেটা সর্ববহিস্থ কক্ষপথ থেকে বেরোবে। অর্থাৎ সেটা কী হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s1। ঠিক আছে, এবার তোমাদের অনেকে মনে হতে পারে স্যার তাহলে এখানে 3d1 করেছি, এটা তো আনস্টেবল। না, তো আনস্টেবল তো, কিন্তু এখানে স্টেবিলিটি হওয়ার সুযোগ নেই, যেটা ক্রোমিয়াম আর কপারের ক্ষেত্রে ছিল। কী বললাম বুঝতে পেরেছো? দ্যাটস আ ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমস অ্যান্ড আয়ন্স। ওকে, বুঝতে অসুবিধা হলে বলতে হবে।